নিজের থেকে 5 বছরের ছোট কোনো ছেলের থেকে প্রেম প্রপোজাল পেয়ে তবদা খেয়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। তার এখন ঠিক কী ধরনের রিয়াকশন দেওয়া উচিত তা সে খুঁজে পেল না। তীক্ষ্ণ চোখে সে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে পর্যবেক্ষণ করলো। পরনে 3/4 প্যান্ট, সাথে ঢোলা ঢোলা টি শার্ট, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ফর্সা মুখটা ফুলে গেছে, চোখ দুটো টকটকে লাল, হয়তো ঘুম থেকে উঠেই চলে এসেছে। এখন কেবল সকাল 7টা, আশেপাশে তেমন একটা লোকজন চোখে পড়ছে না। প্রিয়তা একটা প্রাইমারি স্কুলের টিচার। স্কুল শুরু হবে ঠিক 9টায়। বাড়ি থেকে স্কুল অনেকটা দূরে হওয়ায় তাকে হাতে সময় নিয়ে বের হতে হয়। আপনার দেরি হচ্ছে। ছেলেটার কণ্ঠে প্রিয়তা নড়ে চড়ে উঠল। হাত ঘড়িতে সময় দেখতেই তার চোখ কপালে। এই ছেলেটা অলরেডি আধা ঘন্টা সময় খেয়ে নিয়েছে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে প্রিয়তার সামনের দিকে পা বাড়ালো। উত্তরটা? প্রিয়তার পা জোড়া থেমে গেল। অতিরিক্ত রাগে তার মুখ লাল বর্ণ ধারণ করেছে। সে যেন এই মুহূর্তে ছেলেটিকে পিষে ফেলতে চাইছে, এমন ভাবে সে পিছন ফিরে তাকালো। ছেলেটি নির্লিপ্তভাবে তার দিকে তাকিয়ে আছে, যা প্রিয়তাকে আরও রাগিয়ে দিল। তুমি সিক, তোমার উচিত ভালো কোনো মানসিক ডাক্তার দেখানো, ইডিয়েট। আর কোনো কথা না বলেই সেখান থেকে গটগট করে হেঁটে চলে গেল প্রিয়তা। আজ পুরো দিনটা তার খারাপ কাটবে। প্রিয়তা চলে গেল, ছেলেটা সেই একই জায়গায় দাঁড়িয়ে রইল, ঠিক যত সময় প্রিয়তাকে যেতে দেখা যায়। প্রিয়তার চোখের আড়াল হতে সে বাড়ির পথে পা বাড়ালো। আর একটু ঘুমিয়ে নেওয়া দরকার। প্রিয়তা তার মামা মামির সাথে থাকে। খুব ছোট থাকতে মাকে হারিয়েছে। মা মারা যাওয়ার পর বাবাও কেমন পর হয়ে গেল। 40 দিন না হতেই নতুন বিয়ে করে আনলো। ছোট্ট প্রিয়তা যখন মায়ের জন্য কান্নাকাটি করছিল, তখন তার বাবা তার সদ্য বিবাহিত বউকে দেখিয়ে দিয়ে বলেছিল সে প্রিয়তার জন্য নতুন মা কিনে এনেছে। পুরনো মা পচা, এ মা তাকে অনেক ভালোবাসবে, কিন্তু তার বাবার বলা প্রত্যেকটা কথাই ছিল মিথ্যা। তার এই মা কখনোই তাকে ভালোবাসেনি। 6 বছরের বয়সী ছোট্ট প্রিয়তাকে কোনো কারণ ছাড়াই খুব মারধর করত। প্রিয়তার নানু প্রিয়তাকে তার কাছে নিয়ে এলো। এরপর তার দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু তার বয়স যখন 11, তখন তার নানু পৃথিবী ছেড়ে চলে গেল। প্রিয়তা একা হয়ে পড়ল। নানু ছাড়া তাকে দেখার মতো আর কেউই ছিল না। তার জায়গা হলো মামা মামির সংসারে। প্রথম সব ঠিক থাকলেও প্রিয়তা আস্তে আস্তে বুঝতে পারলো এই পরিবারেও সে বোঝা হয়ে উঠেছে। কিন্তু ততদিনে প্রিয় তা বুঝতে শিখে গেছে। সে জানতো এর আর থেকে ভালো জায়গা তার আর কোথাও মিলবে না। তাই হাজারো অবজ্ঞার শিকার হয়ে মাটি কামড়ে পড়ে রইল মামা মামির সংসারে। আর কোথায় বা যাবে সে? কাজ শেষ করে বের হতে প্রিয়তা দেখা হলো নিখিলের সাথে। পাশের উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক নিখিল। নিখিলের সাথে প্রিয়তার পরিচয় খুব বেশি দিনের না। এক ট্রেনিং সেন্টারে তাদের পরিচয় হয়। এরপর থেকে দেখা হলেই নিখিল খুব নম্রভাবে তার সাথে আলাপ করে। যদিও প্রিয়তা সবসময় নিখিলকে এড়িয়ে যেতে চায়, কিন্তু লোকটা একটু বেশি কথা বলে। তার কথাকে পাশ কাটিয়ে যাওয়া খুব কষ্টদায়ক। নিখিলের অনেক জোর করার প্রিয়তা বাধ্য হয়ে পাশের এক কফি শপে বসে। হাত ঘড়িতে সময় দেখতেই দেখলো বিকেল প্রায় 5:30 বেজে গেছে। বাসায় ফিরে তাকে রাতের জন্য রান্না করতে হবে। কিছু পরীক্ষার খাতা দেখাও বাকি আছে। এই মুহূর্তে নিখিলকে তার বোঝা ছাড়া কিছুই মনে হলো না। প্রিয়তা ঠিক করে নিল এটাই শেষ। এরপর নিখিল কথা বলতে আসলে সে মুখের উপর বলে দিবে, দেখুন, আপনি আমার সাথে এভাবে সেদে আলাপ করতে আসবেন না। আমার আপনার সঙ্গ একদমই পছন্দ নয়। আপনি যদি পরবর্তীতে আমাকে ইগনোর করে চলেন, তাহলে খুবই আনন্দিত হব। মিস কপি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হঠাৎ কথাটা শুনে স্তম্ভিত ফিরে প্রিয়তা একটু লজ্জা পায়। কারো সম্মুখে এভাবে অন্যমনস্ক হওয়া ভীষণ লজ্জাজনক। প্রিয়তার সলজ্জ ভঙ্গিতে বলল, সরি, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। নিখিল কিছু না বলে মাথা নাড়িয়ে অল্প হাসল। সে বেশ কিছুক্ষণ ধরে প্রিয় তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। সুযোগ পেতেই সে বলল, মিস, যদি সময় হয় সানডে টু বের হওয়ার টাইম হবে। আসলে আমার বোন ফ্রান্সে থেকে ফিরেছে। প্রিয়তা চোখ তুলে তাকাতেই নিখিল আমতা আমতা করে বলল, ওর জন্য একটু কেনাকাটা করা দরকার ছিল। মেয়েদের জিনিস কেনার অভ্যাস নেই আমার, তাই আর কি। আপনার আপত্তি থাকলে ইটস ওকে। প্রিয়তা চেয়েও না করতে পারল না। আমি পরে জানাবো। প্রিয়তার কথায় নিখিল দম ছেড়ে হাসল। এক মুহূর্তে সে ভেবেছিল প্রিয়তা হয়তো না করে দেবে।
এই রমণীর মুখে না শোনাটা তার জন্য খুব বেদনাদায়ক। প্রিয়তা যখন ফিরল তখন সন্ধ্যা 7টা। স্কুল শেষে টিউশন করিয়ে একেবারে বাসায় আসে সে। বাসায় আসতে সে শুনতে পেল তার মামি সুজলা মামাতো বোনটার সাথে চিল্লাপালা করছে, গায়েও হয়তো হাত তুলেছে। প্রিয়তা হাতের ব্যাগটা সোফায় রেখে দৌড়ে গেল রুমে। তুলি মেঝেতে বসে কাঁদছে, মামির হাতে লাঠি। প্রিয়তা দৌড়ে যেয়ে তুলিকে আগলে ধরল। কিছু হয়েছে মামি? অমনি সুজলা খেকিয়ে উঠল। কিছু হওয়ার বাদ আছে? কালে ধরেছে আমার সংসার, খাইয়ে দাইয়ে ঘরে কাল পুষছে কি না। কাল আমার সব শেষ করে দিল, আমার ছেলে মেয়েগুলোর মাথাও খেয়েছে কালে। সুজলা প্রিয়তাকে উদ্দেশ্য করে আরও কিছু কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল। প্রিয়তার বাড়িতে দেরিতে ফেরার ব্যাপারে কথা বলতেও ছাড় দেননি তিনি। প্রিয়তা মাথা নিচু করে সব শুনল কেবল। তুলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপু, তুমি কেন এইগুলো সহ্য করো বলো তো? তুমি কি ফ্রি ফ্রি থাকো? মাস শেষে বেতনের সব টাকা দিয়ে দাও, তাও তারা এত কথা শোনায় তোমাকে। এই টাকা দিয়ে তো তুমি বাইরে কোথাও বাসা নিয়ে থাকতে পারো। তুমি একটা বাসা নিলে আমিও তোমার সাথে চলে যাব। ভালো লাগে না আমার এখানে? হুস পাগল, এসব বলতে নেই। গুরুজনদের একটু একটু অমন বকে, তাই বলে রাগ করতে নেই। কিন্তু তুলি তার কথায় কান দিল না। সে একে একে নানা অভিযোগ করতে লাগলো। প্রিয়তাও সুন্দর করে তাকে বোঝাতে লাগলো। যদিও মাঝে মধ্যে প্রিয়তার নিজের ইচ্ছা হয় এ বাড়ি থেকে বের হয়ে চলে যেতে, কিন্তু এতগুলো বছর যারা তাকে বড় করলো তাদের সাথে এমনটা করতে তার বিবেক বাধা দেয়। ঘড়িতে রাত 10টা। প্লেটে খাবার নিয়ে ছেলের জন্য বসে আছেন শাকিলা। এ বাড়িতে 9টার মধ্যে রাতের খাবার খাওয়ার নিয়ম। তরিকুল সাহেব এবারে ভীষণ কঠোর, কিন্তু তার কথা সকলে মান্য করলেও তার একমাত্র ছেলেই তার কথার অমান্য করে। বাড়ির খুব কঠোর নিয়মের মাঝেও ছেলেটা কিভাবে এত বেপরোয়া হলো সেটা সে খুঁজে পায় না। শাকিলা ভীতু নয়নে বারবার সদর দরজার দিকে দৃষ্টিপাত করছে। ছেলেটা এখনও ফেরেনি। আজ তরিকুল সাহেব মোটেই ছেলেকে ছেড়ে কথা বলবেন না। সে তার রুমে অতি আদরে বাদর হওয়া ছেলের জন্য অপেক্ষা করছে। আজ এক চরম শিক্ষা দিবেন তিনি ছেলেকে। তোমার আচরণ আমাকে বারবার হতাশ করেছে। তোমার কি মনে হয় না তোমার আচরণ পরিবর্তন করা উচিত? জি, মনে হয়। ছেলের এমন সহজ স্বীকারোক্তি হজম হতে চাইল না তরিকুল সাহেবের। এমন স্বীকারোক্তি পরে কেমন কথা বলা উচিত সেটাই ভাবছেন তিনি। আজ তিনি খুব পাকাপোক্তভাবে প্রস্তুত হয়ে এসেছিলেন ছেলেকে কিছুটা ধমকি ধামকি দেওয়ার জন্য, কিন্তু তার ছেলে খুব সুন্দরভাবে তার সাজানো গোছানো আয়োজনে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। ছেলের চাতুরতা তাকে বরাবরের মতোই হতাশ করলো। পৃথিবীর সকল বাবা যেখানে একজন চতুর সন্তানের আশা করে, সেখানে তরিকুল সাহেব ভাবেন এর থেকে একটা গর্ধবকে মানুষ করা তার জন্য সহজ ছিল। অন্তত সে তার কথা মান্য করে চলতো। এই ছেলেকে নিয়ে চিন্তা করতে করতে তার কিলো চুলে পাক ধরেছে। হতাশ চিত্তে তরিকুল সাহেব বসা থেকে উঠে দাঁড়ালেন। নিজের কামরার দিকে যেতে যেতে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, ভেবো না, তুমি আমাকে পরাজিত করতে পেরেছো। এবার তোমার ভাগ্য তোমায় সাহায্য করেছে। পরবর্তীতে তোমার বাঁচার সব রাস্তা আমি বন্ধ করে দিব। তরিকুল সাহেব যেতে শাকিলা দম সেরে বাঁচল। আজ কোনো যুদ্ধ না বেঁধে যায় এমনটা ভেবেই তিনি মাথার ঘাম পায়ে ফেলছিলেন। ছেলের গালে ভাত তুলে দিতে দিতে শাসনের স্বরে তিনি বললেন, কতবার তোমাকে এমন করতে না করেছি? তোমাদের বাবা ছেলে যন্ত্রণা আমি শেষ হয়ে যাচ্ছি। দ্বিতীয়বার আর আমি তোমায় ক্ষমা করব না বলে দিলাম। মায়ের বাধ্য ছেলের মতো আয়াজ মাথা নাড়িয়ে খাওয়ার মনোযোগ দিল। শাকিলাও আর কিছু বলতে পারল না। ছেলেটার সুন্দর মুখটার দিকে তাকালে সে তার রাগ করে থাকতে পারে না। এমন চোখ ধাঁধানো সৌন্দর্য ছেলেটা তার বাবার কাছ থেকে পেয়েছে। তরিকুল সাহেব ইয়াং টাইমে এমন সুদর্শন ছিলেন। শাকিলার এখনও মনে আছে যেদিন তরিকুল সাহেব তাকে দেখতে গিয়েছিলেন সেদিনের কথা। এত মুরব্বীদের সামনেও শাকিলা লজ্জার কথা ভুলে হাঁ করে তাকিয়েছিল। পরে এ নিয়ে কত লজ্জাই না তাকে পেতে হয়েছে। খাওয়া শেষে রুমে এসে লম্বা করে বিছানায় শুয়ে পড়ল আয়াজ। পুরো শরীর ব্যথায় টনটন করছে। আজ কলেজ মাঠে ফুটবল খেলা ছিল। বিপক্ষ দল তাদের প্রতিদ্বন্দ্বী হওয়ায় তারা ইচ্ছাকৃতভাবে আয়াজকে আঘাত করেছে। তবে আয়াজের বিপরীত কোনো আঘাত তাদের দেয়নি, কারণ তার দেয় আঘাত তো এত অল্প হতে পারে না। তার দেয় আঘাত ওদের কলিজা পর্যন্ত দাগ বসিয়ে দেবে। আয়াজ শুয়ে থেকে ফোন স্ক্রল করতে লাগলো। প্রিয়তার অ্যাকাউন্টে যেতেই দেখলো প্রিয়তা 2 ঘন্টা পূর্বে একটি পোস্ট করেছে, যেখানে তার পরনে আকাশি রঙের জামদানি শাড়ি, যেটা আজ সকালেই তার পরনে ছিল। ছবিটা যে ক্যান্ডিড তা দেখিয়ে বুঝে ফেলার মতো।
প্রিয়তা কোনো ভাবনায় বিভোর এমন সময় ছবিটা ক্লিক করা হয়েছে। ক্যামেরাম্যান যে তার দক্ষ হাতে ছবিটা ক্লিক করেছে সেটা একদম ক্লিয়ার। আয়াজের এটাও বুঝতে বাকি রইল না যে ক্যামেরাম্যানটা কোনো এক পুরুষ, কেননা প্রিয়তার সামনে থাকা কফি মগে কোনো পুরুষালী অবয়বের প্রতিবিম্ব লক্ষ্য করা যাচ্ছে। আয়াজের চোয়াল শক্ত হয়ে এলো, দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, অন্য পুরুষের সাথে সময় কাটানোর খুব বড় মূল্য দিতে হবে আপনাকে প্রিয়। এ ব্যাপারে আমি কখনোই বিন্দু পরিমাণ নরম হব না। যতটা খুশি উড়ে নেন আর অপেক্ষা প্রহর গুনতে থাকেন। আপনার পাখা ছাঁটার আয়োজন আমি খুব শীঘ্রই করছি। প্রিয়তা সবাইকে খাবার দিয়ে না খেয়ে রুমে চলে গেল, কিন্তু এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই যে যার মতো করে খেতে লাগলো। কাজের মেয়ে রত্না প্লেটে করে খাবার নিয়ে এলো প্রিয়তার জন্য। প্রিয়তা তখন তার ছোট রুমের জানালা ঘেঁষে রাখা টেবিলে ডায়েরির পাতা উল্টাচ্ছিল। রত্না দরজা নক করতেই প্রিয়তা তাকে ভেতরে আসতে বলল। আপনি বুঝলেন কেমনে আমি আসছি? প্রিয়তা মুচকি হেসে বলল, এই অসময় তুই ছাড়া আর কেউ আসে না আমার রুমে। প্রিয়তার কথা শেষ হতে রত্না খাবার প্লেট প্রিয়তার সামনে রাখলো। আমি না হয় কামের মেয়ে, তাই কেউ আমার ওদিকে খেয়াল কর দেয় না, কিন্তু আপনি তো তাকে পরে বেড়ালো। আপনার সাথে এমন করে কেন? আপনার মতো শিক্ষিত হলে আমি কবে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আপনার মামির মতো ধজ্জাল মহিলা আমি আর একটু দেখিনি। তৌবা তৌবা। প্রিয়তা রত্নাকে চোখ গরম দিল। রত্না মুখ বাঁকিয়ে মেঝেতে বসে পড়ল। কিছু একটা মনে পড়তে বলল, আপা একটা কথা বলবার ভাবছিলাম। এত ভাবার কি আছে, বলে ফেল। আপনার রুমে পাটি বিছাইয়া ঘুমাইতে চাইছিলাম। ওই রান্নাঘরের পাশে থাকতে কেমন জানি লাগে, মনে হয় কেটাই জানে হেঁটে বাড়ির মধ্যে। আপনার রুমে খালি রাইতে রাইতে ঘুমাইতাম। আচ্ছা। সত্যি আফা? হুম। আফা আরেকটা কথা, বল। আপনার যে লাল রঙের একটা জামা আছে না, ওই যে লাল লাল ফুল, ওইরকম একটা জামা আমারে কিনা দিবেন। আমার বড় আপার বিয়ার সামনের মাসে। আব্বাই সকালে কল কইরা কই বলছে ছেলের অবস্থা ভালোই, অটো চালায়, আপনার লগে নাকি মানাইব। আচ্ছা দিব। রত্না খুশি হলো। প্রিয়তাকে ওর ভালো লাগার অন্যতম কারণ হলো প্রিয়তার সকল আবদার পূরণ করে। রত্নাকে খুশি হতে দেখে প্রিয়তাও ভালো লাগলো। মেয়েটা মাত্র 11 বছর বয়সে বাড়িতে এসেছে, এখন বয়স 15। এই 4 বছরের মেয়েটা একটুও পাল্টায়নি। প্রিয়তা যখন এসব ভাবছিল তখনই প্রিয়তাকে চমকে দিয়ে রত্না বলল, আপা আপনি বিয়া করবেন না? আপনি তো আমার বড় আপার থেকেও বড়। আব্বাই বলছে এরপর ভালো পোলা পাইলে আমারও বিয়া দিয়া দিব। আর আপনি এখনো বিয়ে করতে পারলেন না? প্রিয়তা রত্নাকে ধমক দিয়ে ঘুমাতে বলল। মেয়েটা আজকাল খুব বড় বড় কথা বলে, কবে না এমন কিছু বলে বসে যা প্রিয়তার সম্মানকে ডুবিয়ে দেয়। বেডে শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসলো না প্রিয়তার। ঘড়ির কাঁটা তখন রাত 1টা ছাড়িয়েছে। চারদিক বেশ নিশ্চুপ। ঝিঝি পোকার ডাক পরিবেশকে গম্ভীর করে তুলেছে। দূর থেকে দু একটা গাড়ির হর্ন শোনা যাচ্ছে, আবার তা মিলিয়েও যাচ্ছে। হাইওয়ে থেকে তাদের বাড়ি অনেকটা ভেতরে হওয়ায় ব্যস্ত শহরের হইচই খুব একটা প্রভাব ফেলতে পারে না। প্রিয়তা বালিশের তলা থেকে হাতড়ে ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ আসলো। প্রিয়তা চেনে না এই আইডির মালিককে, কিন্তু আইডিতে অনেক সুন্দর শিক্ষামূলক পোস্ট দেখে সে অ্যাড করেছিল তার সাথে। কিছুটা কৌতূহল নিয়ে মেসেজ ওপেন করতে দেখলো সেখানে লেখা, রাত অনেক গভীর হয়েছে, ঘুমিয়ে পড়ুন। রাত জেগে অনলাইনে থাকা মোটেই ভালো কাজ নয়। প্রিয়তার কপাল কুঁচকে এলো। এই ব্যক্তি আসলে কে? প্রিয়তা ঝটপট টাইপ করলো। কে আপনি? প্রায় সাথে সাথেই সিন হলো, যেন ওপরে ব্যক্তি তার মেসেজের অপেক্ষায় করছিল। উত্তর এলো, আপনার অপ্রিয় কেউ? এটা আবার কেমন পরিচয় দেওয়ার ধরন? আর রিপ্লাই এলো না। প্রিয়তা 1-2 করে 10 মিনিট অপেক্ষা করলো, কিন্তু আর কোনো উত্তর এলো না। প্রিয়তা কিছুটা কৌতূহল বোধ করলে এই ব্যক্তির প্রতি, কিন্তু অনেক রাত হওয়ায় সে আর জেগে থাকতে পারলো না। তাছাড়া তাকে তার শরীরকেও কিছুটা বিশ্রাম নিতে হবে। ফোনের নেট অফ করে সে ঘুমানোর প্রস্তুতি নিল। সকালে স্কুল আছে, আর রাত জাগা ঠিক হবে না। কিছুক্ষণের মাঝে গভীর নিদ্রায় তলিয়ে গেল প্রিয়তা। অনেকক্ষণ খুঁজে একটা মেরুন রঙের শাড়ি পছন্দ করলো প্রিয়তা। শাড়িটা সত্যি চোখে লাগার মতো। নিখিলের দিকে শাড়িটা এগিয়ে ধরতেই নিখিল বলল, ম্যাডামের চয়েস তো দেখছি সত্যিই প্রশংসনীয়। প্রিয়তা আপত্তি জানালো। নিখিলের মুখ করুণ দেখালো। সে অনুরোধ করে বলল, অত্যন্ত এক মুঠো বাদাম তো খাবেন।
প্রিয়তা রাজি হলো। রাস্তার ওপারে বাদাম বিক্রি করছে। নিখিল সন্তুষ্ট চিত্তে বাদাম আনতে ওপারে গেছে। প্রিয়তা দাঁড়িয়ে রইল একা। ভাবসা গরমে তার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আপনি অন্য পুরুষের সাথে ঘুরবেন না, কষ্ট হয় আমার। পাশ থেকে এমন কথা শুনে চমকে তাকায় প্রিয়তা। গম্ভীর মুখ করে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজ। প্রিয়তার কেন যেন এই ছেলেটাকে ভয় লাগলো। ছেলেটা কি রেখে আছে? কিন্তু কেন? এত অধিকার বোধ আসছে কোথা থেকে? প্রিয়তা যথাসাধ্য নিজেকে কঠিন করে উত্তর দিল। আমি কি করেছি সেটা আমি জানি। তোমাকে না ভাবলেও চলবে। আমার সামনে আর কখনো আসবে না। আগের থেকে গম্ভীর হয়ে আজ জবাব দিল। আপনি আমায় কঠিন হতে বাধ্য করছেন, পরের জন্য আফসোস না করতে হয়। প্রিয়তা সোজা চোখে আয়াজের দিকে তাকালো। এই ছেলেটিকে সে চেনে, তাদের এলাকাতেই থাকে। শুধু সে নয়, এলাকার সকলেই তাকে চেনে। এর বাপ চাচা সকলে বিশাল রাজনীতিবিদ। সে সূত্রেই এলাকায় অন্যরকম দাপট আছে তাদের। তাছাড়া দেখতে সুদর্শন হওয়ায় এলাকার মেয়েদের মুখে মুখে আয়াজের নাম শোনা যায়। প্রিয়তা ছেলেটাকে সব সময় গম্ভীর শান্ত থাকতে দেখেছে। কখনো কোনো মেয়ের দিকে মাথা উঁচু করে তাকায়নি ছেলে, এমনটাই শোনা যায় লোকমুখে। কিন্তু এই ছেলে যে এত বড় কাণ্ড করেছে তা কি কেউ জানে? এর বাপ চাচাদের কেউ জানতে পারলে নিশ্চিত প্রিয়তাকে নিজের প্রাণ হারাতে হবে। প্রিয়তা জোরে নিঃশ্বাস ছাড়ল। না, এভাবে হবে না। তাকে এক পা সমঝোতার মাঝে আসতে হবে। ছেলেটাকে বোঝাতে হবে শান্ত নরম কণ্ঠে। কাল বিকেল 5টায় ক্যাফেটেরিয়ায় দেখা হবে। এখন প্লিজ কোনো রিয়াক্ট না করে চলে যাও প্লিজ। প্রিয়তার কণ্ঠে অসহায়ত্ব ফুটে উঠেছে। আজের প্রেমিক হৃদয় কোমল হলো। প্রেয়সীর কম্পনরত কণ্ঠ তার প্রেমিক মনকে কিছুটা হলেও কাবু করেছে। তবে যাওয়ার পূর্বে শক্ত কণ্ঠে প্রিয়তাকে শাসাতে ভুলল না। নিখিলকে ইশারা করে বলল, আপনাকে আর কখনোই ছেলের সাথে না দেখি প্রিয়, আমি আপনার প্রতি বারবার কোমল হব না, মাথায় রাখবে। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়ালো না আয়াজ। যেভাবে তুফানের মতো এসেছিল ঠিক সেভাবেই হারিয়ে গেল। প্রিয়তা চোখ বন্ধ করে ক্লান্তির নিঃশ্বাস ফেলল। ততক্ষণে নিখিল পাশে এসে দাঁড়িয়েছে। দুঃখিত ম্যাডাম, একটা কল এসেছিল, পিক করতেই লেট হলো। নিখিল কাগজের প্যাকেটটা প্রিয়তার দিকে বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, আপনি বললে আমি বাদাম ছুলে দিতে পারি, আপনার কষ্টটা কিঞ্চিত কমবে না হয়। ইটস ওকে, আমি ছুলে নিচ্ছি। চলুন ওদিকটায় হাঁটি। প্রিয়তা দেখলো প্রায় সন্ধ্যা হতে চলেছে, বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তাই সে নিখিলকে বিনয়ের সাথে বিদায় জানালো, নিজের ব্যস্ততা দেখিয়ে। একটা রিক্সা দেখে তাতে চড়ে বসতে নিখিল হাত বাড়িয়ে বিদায় জানালো। স্বভাবসুলভ প্রিয়তা অল্প হাসলো। প্রিয়তা চলে যেতেই নিখিল তার হাতে থাকা শপিং ব্যাগটার দিকে তাকালো। শাড়িটা মূলত সে প্রিয়তার জন্যই কিনেছিল। শাড়িটা দিয়ে সে প্রিয়তাকে বিয়ের প্রপোজাল দিতে চেয়েছিল। কিন্তু হায়, সে আজও সাহস করে উঠতে পারে না। এই মেয়েটার সামনে দাঁড়ালেই কেন যেন সে দিকবিদিক হয়ে যায়। নিখিলের নিজের অবস্থা দেখে হাসি পেল। তার বন্ধু মহলে এ কথা একবার ছড়িয়ে পড়লে তাকে বুলির শিকার হতে হবে। হাসিতে ফেটে পড়বে বন্ধুমহল। বোঝার চেষ্টা করো প্লিজ, আমি তোমার বড় বোনের মতো। 1 নয় 2 নয় 5 বছরের সিনিয়র আমি তোমার। এইজ ডাজন্ট ম্যাটার। আর ইউ ম্যাড? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? ক্ষমতার জোরে যা চাও তাই হাসিল করতে চাও? কোনো পণ্য আমি তোমার কাছে, যা পাওয়ার জন্য জেদ করছো? আপনাকে ভালোবাসি আমি। প্রিয়তার রাগে কাঁপতে লাগলো। এই মুহূর্তে ছেলেটাকে দুটো থাপ্পড় দিয়ে বলতে ইচ্ছা হচ্ছে, এসব বন্ধ করে পড়াশোনায় মন দেয়। আর নয়তো কয়েকটা জঘন্য গালি যা সে মামির কাছ থেকে শিখেছে। ভালোবাসার জন্য দেশের মেয়ের অভাব পড়েছে? আমি কেন? প্রিয়তা সময় নিয়ে নিজেকে সামলালো। তীক্ষ্ণ চোখে আয়াজের দিকে তাকালো। আয়াজের মুখটা ভীষণ করুণ দেখালো। চোখ দুটো ইতিমধ্যে লাল হয়ে গেছে। অন্যদিনের মতো আজ চোখ মুখে কঠোরতা নেই। আয়াজের কোমল মুখটা দেখে প্রিয়তার খারাপ লাগলো। ছেলেটা কি কষ্ট পাচ্ছে? কিন্তু তার যে করার কিছু নেই। সমাজ যে এই সম্পর্ক সহজে ভাবে নেবে না। আঙুল তুললে সেটা তার দিকে আসবে। প্রিয়তা শান্ত কণ্ঠে বলল, আমি আপনার পরিবারের সাথে এ ব্যাপারে কন্ট্যাক্ট করতে চাই। আমি চাই তারা যেন আপনার এই পাগলামি বন্ধ করুক। আমি চাই না এই সামান্য ব্যাপার আমাদের কারো উপর প্রভাব ফেলুক। আপনার পরিবারকে জানানো জরুরি। আমি সত্যিই পারছি না। আপনি ভীষণ পাষাণ হৃদয়ের প্রিয়, একটু কি কোমল হওয়া যায় না? প্রিয়তা এ কথার কোনো উত্তর দিল না, আর না দ্বিতীয়বার আয়াজের দিকে ফিরে তাকালো। ব্যস্ত পায়ে বের হয়ে গেল ক্যাফে থেকে। আয়াজ করুণ চোখে চেয়ে থাকলো প্রিয়তা যাওয়ার পানে। মানবীটা সত্যি কঠিন হৃদয়ের। এই কঠিনতায় তার প্রিয়কে একদম মানায় না।
তার প্রিয়কে হতে হবে কোমল, কোমলতাই যে নারীর সৌন্দর্য। আজ পড়াতে যায়নি প্রিয়তা, মামির কল পেয়ে সোজা বাসায় চলে এসেছে। শরীরের সাথে সাথে মনও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে তার। পরনের থ্রি পিস না পাল্টেই লম্বা হয়ে বিছানায় গা এলিয়ে দিল। মিনিট 5 পর সুজলা এলো রুমে। আজ সুজলার চেহারায় হাসি ধরছে না বললেই চলে। লাল রঙের একটা শাড়ি হাতে দিয়ে হাসি মুখে সুজলা বলল, প্রিয়তা, তোকে শাড়িটাই খুব মানাবে, যা তো পরে আয়, আমি নিজ হাতে তোকে সাজিয়ে দিব। প্রিয়তা অবাক চোখে মামির দিকে তাকালো। এমন সুন্দর কথার মানুষ তার মামি কখনোই না। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রহস্য আছে। আমার শরীর ভালো নেই মামি, এখন ইচ্ছে হচ্ছে না, অন্য কোনো সময় না হয় পরবো। সুজলার হাসি হাসি মুখ কঠিন হলো, শক্ত কণ্ঠে বলল, এখনই রেডি হয়ে নে, আমার বোন আসছে তোকে দেখতে, ওর বড় ছেলের জন্য তোকে পছন্দ করেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে সবাই। আপনি কি ওই নেশাখোর ছেলেটার কথা বলছেন? নেশা করে এ আর এমন কি, এখনকার বড় লোকের ছেলেরা অমন একটু একটু নেশা করে। আর কোনো কথা শুনতে চাই না। প্রিয়তা সহ্য করতে পারল না, চেঁচিয়ে উঠে বলল, আপনাদের কাছে কি আমি মানুষ না? আমার কি মন নেই? এতটাই অযোগ্য আমি যে অমন চালচুলোহীন একটা নেশাখোর ছেলেকে বিয়ে করতে হবে? সুজলা ক্ষিপ্ত হলো, ঠাস করে থাপ্পড় লাগালো প্রিয়তার গালে। মুহূর্তে সুন্দর গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেল। সুজলা তখনও রাগে ফুঁসছে। তার ঘর থেকে তার উপর গলা চড়ানো যে সে মোটেই সহ্য করে না। প্রিয়তা লজ্জা ঘৃণায় ডুকরে কেঁদে উঠল। দূর থেকে পর্দার আড়ালে দাঁড়িয়ে তুলি সবটা দেখল। প্রিয়তাকে কাঁদতে দেখে সেও চোখের জল নাকের জল এক করলো। বাবা এলে আজ সে এর একটা বিচার করবেই। এসব আর সহ্য করা যায় না। এছাড়া আরও একজন আছে যে পারবে তার আপুকে সাহায্য করতে। সে কিছুতেই তার আপুকে আপন জঘন্য লোকটার সাথে বিয়ে দিতে দিবে না, কখনোই না। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে প্রিয়তা। তার জীবনে কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। কেমন অগোছালো নিয়মে এগিয়ে চলছে জীবন। এ জীবনের কোনো মানে হয়? হতাশ চোখে বাইরে দৃষ্টি ফেলল সে। পাশের বাড়ির ছাদে ছোট্ট বাচ্চারা খেলছে, তুলিও আছে সেখানে। লাল ফ্রকে তুলিকে সুন্দর লাগছে, চুলগুলো বেনুনি করা, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। নানু মারা যাওয়ার পর পৃথিবীতে এই একমাত্র মানুষ যে তার কথা ভাবে, তাকে আপন মনে করে। বুকের ভেতর এক ধরনের সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। এই পৃথিবীতে সত্যিই তার কেউ নেই। খাবার প্লেট সামনে নিয়ে বসে আছে প্রিয়তা। তার মন এখন অন্য কোথাও বিরাজ করছে। কিছুক্ষণ পূর্বে মামি এসে জানিয়েছে তাকে বিয়ে করতে হবে না। এটা শুনে প্রিয়তা খুশি হলেও চিন্তার কারণ মামির বলা দ্বিতীয় কথাটা। কে একজন মামিকে শাসিয়েছে প্রিয়তাকে বিয়ে না দিতে, এমনটাই বলেছে মামি। এখন কথা হচ্ছে এই কেউ একজনটা কে, আবার কোন বিপদের সম্মুখীন হতে হবে তাকে। সে যতই বিপদ থেকে দূরে যেতে চায় না কেন, বিপদ যেন তাকে ছাড়তেই চায় না। সব সময় আগে পেছনে লেগেই আছে। লালপাড় বিশিষ্ট সাদা রঙের শাড়িতে প্রিয়তাকে অপসরীর মতো লাগছে। চুলগুলো খোপা করে ক্লিপ এঁটে নিল। কিছু একটা মনে করে চোখে অল্প কাজলও লাগালো। তেমন একটা সাজগোজ করা হয় না তার। জীবনে যেখানে কোনো রং নেই সেখানে শরীরের রং মেখে ঘোরার কোনো প্রশ্নই আসে না। আয়নায় আরও একবার নিজেকে দেখে নিয়ে ব্যাগটা হাতে রুম থেকে বের হলো। বের হতেই মামার সাথে দেখা হলো। প্রিয়তার মামা জাহিদ বেশিরভাগ সময় শহরের বাইরে থাকেন। আজ ভোরেই ফিরেছেন তিনি। প্রিয়তাকে দেখে মুচকি হেসে বলল, কেমন আছিস মা? চাকরি কেমন চলছে? বিনিময় প্রিয়তা শুকনো হাসলো, ছোট করে জবাব দিল, ভালো। জাহিদ বলার মতো আর কিচ্ছু খুঁজে পেল না। সে জানে মেয়েটার সাথে কতটা অন্যায় অত্যাচার এই পরিবারে হয়, কিন্তু সে নিরুপায়। মেয়েটাকে কেবল আশ্রয় দেওয়া ছাড়া আর কোনোভাবে সে সাহায্য করতে পারল না। সে প্রতিবাদ করলে হয়তো মেয়েটার বেঁচে থাকাটাই দায় হয়ে দাঁড়াতো। তার থেকে যেভাবে চলছে চলুক, প্রাণটা বেঁচে থাকুক। জাহিদ অপলক চোখে প্রিয়তার দিকে তাকালো। মেয়েটা ঠিক ওর মায়ের রূপ পেয়েছে। এত সুন্দর ফুলের মতো মেয়েটাকে টোকা দিতেও কলিজা কাঁপে। সেখানে সুজলা কিভাবে পারে এত অত্যাচার করতে? ওর কি হৃদয় নেই? জাহিদের গলা ধরে আসে, চোখ জ্বালা করছে, নিজের ব্যর্থতাগুলো পানি হয়ে ঝরতে চাইছে। মা, টাকা পয়সা কিছু লাগলে বলিস। বলবো। প্রিয়তা বের হয়ে গেল। পেছন থেকে জাহিদ ডাকলো, নাস্তাটা করে যা। প্রিয়তা শুনতে পেয়েও জবাব দিল না। আর কিছুক্ষণ সে মামার সামনে থাকলে কেঁদে ফেলবে, কিন্তু সে তার দুঃখ কাউকে দেখাতে চায় না। তার দুঃখগুলো না হয় একান্তই তার হয়ে থাক। গলি থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো প্রিয়তা। আজ যেন কোনো রিক্সা এদিক দিয়ে না আসার পণই করেছে। বিরক্তিতে মুখ থেকে চ বেরিয়ে এলো।
হাত ঘড়িতে সময় দেখে কপালের মাঝে সূক্ষ্ম ভাঁজ ফেলল। আজ লেট কেন করলেন প্রিয়? অপেক্ষা করছিলাম। প্রিয়তা ক্রুদ্ধ চোখে তাকালো আয়াজের পানে। চোখের দৃষ্টিতে বোঝালো আর একটা কথা বললে চিবিয়ে খাবো। কিন্তু এতে আয়াজের ভাবের পরিবর্তন হলো না। দুহাত তুলে চালান করে আগোছালো চুলগুলো গুছিয়ে আর একটু কাছ ঘেঁষে দাঁড়ালো প্রিয়তা। আপনাকে ভীষণ সুন্দর লাগছে। বিয়ের পর এভাবেই সবসময় শাড়ি পরবেন। আর সহ্য হলো না প্রিয়তার। আয়াজের দিকে তাকে চিবিয়ে চিবিয়ে বলল, তুমি অতিরিক্ত মাত্রায় অসভ্য। একজন সিনিয়রকে কিভাবে সম্মান দিতে হয় তার বিন্দু মাত্র ধারণা নেই তোমার। জবাবে মুচকি হাসলো আয়াজ। প্রিয়তা ফুঁসে উঠল। ভাবনা চাইতো অনেক বেশি অভদ্র ছেলেটা। রিক্সা পাওয়ার সাথে সাথে উঠে পড়ল প্রিয়তা। রোজকার মতো চোখের আড়াল না হওয়া অবধি অপেক্ষা করলো আয়াজ। সে শুধু তারই অপেক্ষার সুমিষ্ট ফল উপভোগ করার অপেক্ষায় আছে। তারই অপেক্ষার অবসান হয়তো খুব শীঘ্রই ঘটতে চলেছে। প্রিয়তা চোখের আড়াল হতে বাড়ির পথে পা বাড়ালো সে। আজ তাকে বাবার সাথে অফিসে যেতে হবে। তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে এখনও 2 বছর বাকি। কিন্তু সে চায় গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই অফিসিয়াল সব কাজে পারদর্শী হতে। তাকে নিজেকে প্রিয়তার যোগ্য করে তুলতে হবে। প্রিয়তা পর্যন্ত পৌঁছাতে তাকে যা যা করতে হবে সে তার সবটা করতে রাজি। প্রিয়তার প্রতি তার অনুভূতি আজকের নয়, এর শুরু আরও 4 বছর পূর্বে। আয়াজ তখন সবে ক্লাস 9-এ। সে চট্টগ্রামে নানা বাড়িতে থেকে পড়াশোনা করত। তার বাবার রাজনীতিজনিত কিছু কারণে তাকে সব কিছু থেকে দূরে রাখা হয়েছিল। সে বছর আয়াজ প্রথম ঢাকার মাটিতে পা রাখে। শুরু হয় নতুনভাবে জীবনযাপন। নতুন স্কুল, নতুন পরিবেশ, নতুন বন্ধু, সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে তার বেশ কষ্ট হচ্ছিল। একদিন বিকেলে কাছের পার্কে ঘুরতে গেলে সে দেখতে পায় কোনায় এক বেঞ্চে একটা মেয়ে বসে বসে কেঁদে কেঁদে কাউকে অভিযোগ করছে। এত বড় মেয়ের এমন বাচ্চা স্বভাব দেখে আয়াজ সেদিন ভীষণ হেসেছিল। এরপর থেকে আয়াজ প্রায় মেয়েটাকে দেখত। মেয়েটার বড় বড় চোখ করে তাকানো, গাল ফুলি একা পার্কে বসে থাকা সব তার ভীষণ ভালো লাগতো। আয়াজ যখন বুঝতে পারে সে এই মেয়েটার সাথে জড়িয়ে যাচ্ছে, তখন সে গোপনে প্রিয়তার সকল খোঁজ নেয়। প্রিয়তা তার থেকে 5 বছরের বড় জানতে পেরে সে নিজের শখ হয়েছিল। প্রিয়তাকে দেখে তার কখনো মনে হয়নি মেয়েটা তার থেকে এত বড় হতে পারে। আয়াজ নিজেকে বন্দি বানিয়ে ফেলল। পড়াশোনা ছাড়া আর কোনো কিছুই যেন ছিল না তার জীবনে। নিজেকে অনেকটা সামলে নেয় সে 1 বছরে। কিন্তু সমস্যা হয় তার কিছুদিন পর। সেদিন ছিল পহেলা বৈশাখ। আজকের মতো করে সেদিন প্রিয়তা লাল সাদা শাড়িতে নিজেকে সাজিয়েছিল। আয়াজ তার পরিচিত কিছু ফ্রেন্ডের সাথে রমনায় গিয়েছিল ঘুরতে। নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা চলছিল। ঠিক তখন তার পেছনে রিনরিনে কণ্ঠে কেউ বলে উঠল, মামা 4 প্লেট ফুচকা, ঝাল একটু বেশি হবে। কণ্ঠস্বর অনুসরণ করে তাকাতে তার হার্টবিট মিস করেছিল বেড়ানো। স্বর্গ থেকে যেন কোনো এঞ্জেল নেমে এসেছে। মন্ত্রে বসে ভীত হওয়ার মতো করেই সে নিষ্পলক তাকিয়েছিল প্রিয়তার পানে। সেদিনের পর থেকে আয়াজের এক রোগ হলো। রোগের নাম প্রিয়তা। লক্ষণগুলো এমন ছিল, রোজ নিয়ম করে যেমন মানুষ খাবার খায় ঠিক সেভাবে নিয়ম করে তাকে প্রিয়তার মুখ দর্শন করতে হতো। মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার ভীষণ প্রিয়তাকে দেখতে ইচ্ছা করত। এই ইচ্ছাবোধের ফল তার বাকি রাতটুকু নির্ঘুম কাটাতে হতো। তার ভীষণ জ্বর হলে ঘোরের মাঝে সে বারবার প্রিয়তার নাম নিত। অস্পষ্ট স্বরে বলা তার এ নাম কেউই বুঝতে না পারলেও সবাই এটুকু বুঝতো ছেলে কারো নাম বলছে। এনে তার মায়ের চিন্তার অন্ত ছিল না। এভাবে সময় যেতে যেতে পরিস্থিতি হাজির পর্যায়ে। তুমি কি কখনোই পাঞ্চুয়াল হবে না? বাবার গম্ভীর কথায় আজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তরিকুল সাহেব গম্ভীর মুখ করে তাকিয়ে রইল ছেলের দিকে। অফিসের প্রথম দিন 1 ঘন্টা লেট। তার গোছালো ছেলেটা দিন দিন অগোছালো আনপাংচুয়াল হয়ে পড়ছে। সে বাবা হয়ে ছেলের এই অধপতন কিভাবে সহ্য করবে? করা কি উচিত? আকাশ অন্ধকার হয়ে আছে। যখন তখন চুপ করে বৃষ্টি নেমে যাবে। বর্ষাকালের এই এক সমস্যা, সময় অসময় বৃষ্টি নামবে। এই দেখা যাবে আকাশের বুক উজ্জ্বল করে সূর্য উঠেছে, আবার মুহূর্তেই নিজের রূপ বদলে ছেয়ে পড়বে আধারে। কুচকানো কপাল আরও কুচকে এলো আয়াজের। প্রকৃতির ওপর ভীষণ রকম বিরক্ত সে। বড় দেয়াল ঘড়িতে নজর দিতে বুঝলো প্রিয়তার বাসায় যাওয়ার সময় হয়েছে। এতক্ষণে তার মুখে মুচকি হাসির সরল রেখা দেখা গেল। নিজের ডেস্ক থেকে বেরিয়ে যেতে তার সহকর্মী মেয়েরা তাকে চোখ দিয়ে গিলে খেতে লাগলো যেন। কেউ বা ফিসফিস করে কিছু বলছে, কিন্তু সে এতে পাত্তা দিল না। এ ধরনের ছ্যাঁচড়া টাইপের মেয়ে তার আর একদম পছন্দ না। বিড়বিড় করে বলল, শেমলেস। আজ ভীষণ মন খারাপ প্রিয়তার। মন খারাপের দিনগুলোতে তার মায়ের কথা ভীষণ মনে পড়ে।
আজও মনে পড়ছে। মায়ের চেহারাটাও তার স্পষ্ট মনে পড়ে না। কেমন ঘোলাটে স্মৃতি। প্রিয়তার চোখ ভিজে ভিজে উঠছে। আজ বাস আসতে লেট করছে। আকাশের অবস্থা ভালো না। দোকানপাটের অধিকাংশ শাটার টেনে দেওয়া হয়েছে। প্রিয়তা ঠিক করেছে সে আর লাল সাদা রঙের শাড়ি পরবে না। এই শাড়ি পরলে সেদিন ভীষণ রকম বৃষ্টি হয়। বৃষ্টি আর তার শাড়ির অদ্ভুত কোনো এক কানেকশন আছে। ঝুপ করে বৃষ্টি নেমেছে। এখন বিকেল হলেও দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। বৃষ্টি থেকে বাঁচতে প্রিয়তা ছাত্রী ছাউনির নিচে পাদরালো। এই লাইনের বাসটার কোনো ঠিক নেই, আজ না আসলেও পারে। বিরক্ত চোখে আশেপাশে তাকালো প্রিয়তা। ফাঁকা কোনো ট্যাক্সি পেলেও চলে। ভাড়াটা যদিও একটু বেশি চাইবে, বাট ইটস ওকে। বৃষ্টির তেজ বাড়ছে, এখন কোনো ট্যাক্সি পাওয়া যাবে না। বৃষ্টির জলে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে আয়াজ। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। সাদা রঙের শার্টটা ভিজে গায়ের সাথে লেগে আছে। প্রিয়তা আয়াজের দিকে কিছুটা এগিয়ে গেল, শান্ত গলায় শুধালো, এখানে কি করছো তুমি? আর এতটা ভিজলে কিভাবে? জবাবে গা দুলিয়ে হাসলো আয়াজ। ভেজা চুলগুলো ঝাঁকিয়ে পানি ছিটালো প্রিয়তার দিকে। ছিটা ছিটা পানি এসে পড়লো প্রিয়তার মুখমণ্ডলে। গরম চোখে আয়াজের দিকে তাকাতে সে আবারও হাসলো। প্রিয়তা বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল। আপনার কি আমাকে নিয়ে চিন্তা হচ্ছে প্রিয়? একদম না। তুমি মরে গেলেও তোমাকে নিয়ে চিন্তা করার মতো তুচ্ছ কাজ আমি করব না। প্রিয়তা ভেবেছিল তার এমন কঠিন বাক্য আয়াজকে আহত করবে, আত্মসম্মানে আঘাত করবে কথাটা। আয়াজ তখন প্রত্যুত্তরে বলবে, আপনি ভীষণ জাদ্রেল টাইপ মেয়ে। এমন মেয়েকে আমি কখনোই আমার মূল্যবান প্রেম সমর্পণ করব না। যতটা করেছি তা সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। প্রিয়তা তখন ভীষণ দুঃখ পাওয়ার অভিনয় করে বলবে, কেবল এতটুকুতেই তোমার প্রেম ফুরিয়ে এলো? কিন্তু আয়াজ কোনো উত্তর দিবে না। তার গম্ভীর্যতা বজায় রেখে বলবে, আমায় ট্রিক করার চেষ্টা করবেন না। আপনার ভোলা ভালা মুখ দেখে আমি আর ফাঁসছি না। প্রিয়তার এত সব জল্পনা কল্পনাকে জলে ফেলে দিয়ে আয়াজ সুন্দর করে হাসলো। আমি জানি, আর এজন্যই আমি মরতে চাই না। আমার তো এখনো আপনাকে ভালোবাসা বাকি, সংসার করা বাকি, বাচ্চার মুখে বাবা ডাক শোনা বাকি। এত অপূর্ণতা নিয়ে মরতে পারি বলেন? প্রিয়তা জবাব দিল না। তার এই 26 বছরের জীবনে সে অনেক প্রেমের প্রপোজাল পেয়েছে, কিন্তু তার কেউই এক সপ্তাহ বেশি প্রিয়তার পেছনে ছুটতে পারেনি। এর অন্যতম কারণ প্রিয়তার কঠিনতা, কিন্তু এই ছেলে তেমন নয়। তার কঠিনতা আয়াজকে তার স্থান থেকে একচুল পরিমাণ নড়াতে পারেনি। প্রিয়তা হতাশ চোখে বাইরে তাকায়। দৃষ্টি এখনো তেজ নিয়ে ঝরছে। এর শেষ কখন বলা যাচ্ছে না। এদিকে সরে দাঁড়ান প্রিয়তা, ভিজে যাচ্ছেন। ছিটে ছিটে পানিতে প্রিয়তার শাড়ি অনেকটা ভিজে গিয়েছে, যা লক্ষ্য করেনি প্রিয়তা। আয়াজের গম্ভীর স্বরে উচ্চারণ করা তার নাম শুনে সে কেঁপে উঠল কিছুটা। দ্বিরুক্তি না করে বাধ্য মেয়ের মতো কিছুটা আয়াজের দিকে সরে দাঁড়ালো। এটাই হয়তো প্রথম আয়াজ তার পূর্ণ নাম ধরে রেখেছে। রাত হয়েছে প্রিয়, চলুন আপনাকে পৌঁছে দিচ্ছি। প্রিয়তা কোনো কথা বলল না, জেদ নিয়ে দাঁড়িয়ে রইল একই জায়গায়। আয়াজ প্রিয়তার এই অবাধ্যতা দেখে চোয়াল শক্ত করে নিল, কঠিন গলায় বলল, আপনার এই ধরনের অবাধ্যতা আমি সহ্য করব ভাবলে ভুল ভাবছেন। প্রিয়তা কোনো রিয়াকশন ছাড়া ঠায় দাঁড়িয়ে রইল। মিনিট 10 একইভাবে দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা ট্যাক্সি পেতে চড়া ভাড়ায় তাতে চেপে বসলো প্রিয়তা। আয়া শুকনো গম্ভীর মুখ করে কেবল তাকিয়ে রইল। মেয়েটার অবাধ্যতা সীমা লঙ্ঘন করেছে, অতি শীঘ্র এর একটা ব্যবস্থা নেওয়া জরুরি। দরজা করা নাড়তে সুজলা এসে দরজা খুলল। মামিকে দরজা খুলতে দেখে প্রিয়তা বুঝতে পেরেছে আজ বড় কিছু ঘটতে চলেছে, কিন্তু তার ভয় লাগলো না। এসব সে এখন অভ্যস্ত। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বৃষ্টিতে আটকা পড়েছিলাম। প্রিয়তার সহজ জবাব সুজলার পছন্দ হলো না। প্রিয়তার কোনো কিছুই তার পছন্দ হয় না। তার মতে তার সংসারের অশান্তির মূল কারণ প্রিয়তা। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন একদিন এই মেয়ের কারণেই তাদের পথে বসতে হবে। লোকে 2 টাকা দিলে 2 মুঠো খেতে পাবে, নয়তো নেই। সুজলা চোখ বাঁকা করে তাকালো প্রিয়তার দিকে, মুখ ছাপটা মেরে বলল, আমার বাড়িতে থাকতে গেলে এসব নষ্টামি চলবে না। আমি কিছু বুঝি না তাই ভাবছো? বাপের রক্ত বইছে শরীরে, বাপের মতো নষ্ট হতে সময় লাগবে না। সব কথার মাঝে আমার বাপকে না টানলেই কি নয় মামি? আহা, খুব গায়ে লেগেছে দেখছি। প্রিয়তার জবাব দিল না। সে জানে মামি এখন তাকে রাগাতে চোখে এসব বলে। সে কোনো উত্তর দিলে মামিয়ার কাছে বিচার বসাবে। এরপর এই সূত্র ধরে বিশাল ঝামেলা।
কিন্তু সে কোনো ঝামেলা চায় না। রুমে ঢুকে ভেজা কাপড় বদলেই বিছানা গায়ে এলিয়ে দিল। সারাদিন পর নরম বিছানায় পিঠ লাগাতেই ঘুম এসে ধরা দিল চোখে। সকল হতাশার চিন্তা ভুলে ঘুমের দেশে গা ভাসিয়ে দিল সে। একটা লম্বা ঘুম দরকার। মাঝরাতের দিকে প্রচণ্ড ক্ষুধায় ঘুম ভেঙে যায় প্রিয়তার। এপাশ ওপাশ করেও কোনো লাভ হয় না। রান্নাঘরে ঢুকে কোথাও কোনো খাবার খুঁজে পেল না। অবশিষ্ট কোনো খাবার রাখা নেই। শেষে 1 কাপ চা আর 2টো বেকারি বিস্কুট খেয়ে শুয়ে পড়ল। আপাতত এইটুকুই রাতটুকু চলবে। পরপর 2 দিন আয়াজের কোনো রকম খোঁজ পাওয়া গেল না। প্রিয়তা বেশ অবাক হলো, সাথে একটু চিন্তিত। আজকে সে যতটুকু চেনে এভাবে হারিয়ে যাওয়ার পাত্র সে না। তাহলে একটা সূক্ষ্ম চিন্তায় কপালের মাঝে ভাঁজ পড়ল। পরক্ষণে চিন্তাগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আয়াজ আসছে না, এতে তো তার স্বস্তি পাওয়ার কথা চিন্তা নয়। রিক্সা এসে বাস স্ট্যান্ডে থামতে প্রিয়তা ভাড়া মিটিয়ে নেমে গেল। বাস এখনো আসেনি। প্রিয়তা ব্যস্ত নজরে আশপাশ তাকালো। কপালে পড়ে থাকা ছোট চুলগুলো কানের ভাঁজে গুজে দিয়ে সময় দেখলো। মাথা থেকে আয়াজ নামটা সরছেই না। ছেলেটা আশপাশ থেকেও তাকে বিরক্ত করে, আবার না থেকেও সেম। প্রিয়তা ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তার থেকে এত ছোট একটা ছেলেকে নিয়ে ভাবনা তাকে মানায় না। আয়াজ বাচ্চা ছেলে, পাগলামি করছে, কিন্তু সে তাও বুঝে। প্রিয়তার মন খারাপ হয়ে গেল। ছোট ছোট করে বলল, তুমি কেন আমার আগে জন্ম নিলে না? আমি একটা আপন মানুষ পেতাম, ভরসার একটা হাত পেতাম, কিন্তু আমি যে বড্ড অভাগী। বাসের জানালা থেকে বাইরে তাকিয়ে ব্যস্ত শহর আর একের পর এক ফেলে যাওয়া বিশাল দালান দেখছিল খুব মনোযোগ দিয়ে প্রিয়তা। এই জিনিসটা তার খুব ভালো লাগে। মনে হয় একের পর এক বিল্ডিং পেছনের দিকে ছুটছে। তখনই পাশ থেকে কাতর স্বরে আওয়াজ এলো, আপনি আমার খোঁজ নিলেন না কেন প্রিয়? আমি ভীষণ অসুস্থ, একবার ছুঁয়ে দেখুন। কথাটা বলে নিজের কপাল এগিয়ে আনলো আয়াজ। প্রিয়তা হকচকালো, চকিত দৃষ্টিতে আয়াজের পানে চাইলো। আয়াজ কখন বাসে উঠে তার পাশের সিট দখল করে বসেছে তা তার খেয়াল নেই। আয়াজের মুখটা ভীষণ শুকনো লাগছে, চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো অযত্নে এলোমেলো হয়ে পড়ে আছে। সুন্দর ওষ্ঠজোড়া নীলচে বর্ণ ধারণ করেছে। প্রিয়তা ব্যস্ত হাতে আয়াজের কপাল ছুঁয়ে দিল। শরীরের তাপ অনেক বেশি। প্রিয়তা প্রশ্ন ছুড়ল, অসুস্থতা নিয়ে এখানে কি করছো? বাসায় ফিরে যাও। আপনাকে দেখতে এসেছি। আয়াজের উত্তরে প্রিয়তা খুব গম্ভীর করে নিল। শাসনের স্বরে বলল, তোমার পাগলামির মাত্রা অতিরিক্ত করছে আয়াজ। এ প্রসঙ্গে আয়াজের ভালো লাগলো না। সে নিভু গলায় বলল, এভাবে বসে থাকতে কষ্ট হচ্ছে, আপনার কাঁধে একটু মাথা রাখি। প্রিয়তার সাথে সাথে উত্তর দিল, একদম না। প্রিয়তার কথা শেষ হওয়ার আগে আয়াজ তার মাথায় এলিয়ে দিল প্রিয়তার কাঁধে। প্রিয়তা মানা করলো না, থম মেরে বসে রইল। আয়াজ মুচকি হাসলো, একরাশ ভালো লাগা নিয়ে চোখ বন্ধ করলো, শুধালো, আপনার চোখে কি আমার সুদর্শন রূপ স্ক্যান করতে পারে না? আপনি কখনো মুগ্ধতা নিয়ে আমায় দেখেন না কেন প্রিয়? অফিসে প্রত্যেকটা মেয়ে আমার দিকে কেমন করে তাকায়। এই দেখুন, সামনের সিটে বসা মেয়ে দুটো বারবার মাথা ঘুরিয়ে আমায় দেখছে। আপনার খারাপ লাগছে না? আয়াজের কথা অনুসরণ করে সামনে তাকাতে দেখলো সত্যি 2টা মেয়ে বারবার আয়াজের দিকে তাকাচ্ছে, মুচকি মুচকি হাসছে। প্রিয়তার গায়ে যেন আগুন ধরে গেল। সে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, এই মুহূর্তে তুমি বাস থেকে নেমে যাবে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আয়াজ মাথা উঁচু করে প্রিয়তার দিকে চাইল। প্রিয়তার লাল হয়ে যাওয়া নাকের টকায় আঙুল ছুঁয়ে বলল, কিন্তু আমি আরও কিছু সময় আপনার সাথে থাকতে চাই। প্রিয়তা রেগে যেয়ে কিছু বলতে নিতেই ঠোঁটে আঙুল ছুঁয়ে তার কথা বন্ধ করে দিল আয়াজ। মুচকি হেসে বলল, আপনি ভীষণ হিংসুটে প্রিয়। তারা আমায় আপনার থেকে নিতে পারবে না, কেবল দূর থেকে দেখতে পাবে। এতটুকু আপনি মেনে নিচ্ছেন না? ভেরি ব্যাড। অকপটে বলা এমন সত্য কথা হজম করা কঠিন হলো প্রিয়তার কাছে। যতনে লুকিয়ে রাখার সত্য এভাবে প্রকাশ পাক তা সে কখনোই চায়নি। মুখ জানালার দিকে ঘুরিয়ে চুপ করে বসে রইল সে। আয়াজ হাসলো, নিঃশব্দে সে হাসিতে শরীর ধুলো উঠল। প্রিয়তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনি কি লজ্জা পাচ্ছেন? আপনাকে ভীষণ আদুরে লাগছে, একটু ছুঁয়ে দেই। আয়াজের লাগামহীন কথায় শরীরের শিরায় শিরায় রক্ত জমে গেল যেন। জোর গলায় বাস থামাতে বলতে বাস থেমে গেল। কোনো কথা ছাড়াই বাস থেকে নেমে গেল প্রিয়তা। আয়াজ বাধা দিল না, সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রাখলো। শরীরের তাপ বাড়ছে। সে কি মরে যাচ্ছে?
আগামীকালের গরম সংবাদ হবে প্রেমে ব্যর্থ হয়ে শহীদ হয়েছেন 21 বছর বয়সে এক তাগড়া যুবক। কথাটা ভাবতেই হাসি পেল। এমনটা হলে খারাপ হয় না। সে মারা গেলে প্রিয়তা ভীষণ দুঃখ পাবে সে জানে। তার জন্য প্রিয়তাকে কাঁদতে দেখতে তার ভীষণ ভালো লাগবে। এসব ভাবতে ভাবতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ল আয়াজ। সূর্যের আলোতে উজ্জ্বল এক ঝকঝকে সকাল। বেশ বেলা করে ঘুম ভাঙল প্রিয়তার। মামা বাড়িতে থাকলে তাকে রান্নাঘরে খুব একটা যেতে হয় না। কাজের মেয়ে আর মামি দুজন মিলে সামলে নেয় সবটা। ঘড়িতে বেলা 10:05। আজ শুক্রবার, তার ছুটির দিন। প্রিয়তা সময় নিয়ে বেড থেকে উঠল। বালিশের তলা থেকে ফোন বের করতে দেখল 22টা মিসড কল। ফোন সাইলেন্টে থাকায় সে টের পায়নি। প্রিয়তা ফোন হাতে অপেক্ষা করলো ওপার ব্যক্তি আবার তাকে কল করবে। মিনিটের মাথায় পরিবেশ কাঁপিয়ে ফোন ভাইব্রেট হলো। প্রিয়তা অলস ভঙ্গিতে ফোন কানে ধরল। আমার মতো ঘুমাও তুমি প্রিয়তা। আমি শিওর মৃত ব্যক্তিও একবার কল করলে বিরক্ত হয়ে জেগে উঠবে কল রিসিভ করতে। এটাই মৃত আর জীবিত ব্যক্তির মধ্যে তফাৎ। আচ্ছা, সে কথা থাকলো। বিগত 10 মিনিট যাবৎ আমি তোমাকে 20+ কল দিয়েছি। আমার জীবন থেকে অমথা 10 মিনিট মাইনাস হলো, আর ঋণ পরিশোধ হওয়ার নয়। আজ আমাদের ক্যাম্পাসে দেখা করার কথা মনে আছে তো? ভুলে গেলেও প্রবলেম নেই, আমি মাত্রই মনে করিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মনে করে প্লিজ আমার ফোন 7 টাকা 25 পয়সা লোড করে দিও। এই টাকাটা তোমার জন্য অযথা নষ্ট হলো। আমি অপচয় একদম পছন্দ করি না। ইউনো, টাটা। টুটটুট করে ফোন কেটে গেল। এত কিছুর মাঝে প্রিয়তা একটা কথা বলার সুযোগ মাত্র পেল না। এইমাত্র যে ফোনে কথা বলল এটা টিয়া। টিয়ার মতোই প্রচুর কথা বলে মেয়েটা। ভীষণ পড়ুয়া স্বভাবের মেয়ে হলেও রিটেক না দিয়ে কোনো সেমিস্টার পাশ করা তার পক্ষে সম্ভব হয়নি, এবং কৃপণতাই সেরা। ক্যান্টিনের মামার কাছে 2-1টা বাকি ছিল। 3 দিন ঘুরে 2-1টা আদায় করেছিল। তা নিয়ে বন্ধু মহলে হাসাহাসি হলে সে মুখ গোমরা করে বলছিল, এই 2 টাকার সাথে আরও 2 টাকা যোগ করলে একটা সমস্যা হয়ে যাবে। তাহলে অযথা টাকাটা অন্যকে কেন দেব? মামাকে 2 টাকা দিলে কি সে বাকি 2 টাকা মাপ করে একটা সমস্যা দিবে? প্রিয়তা ফোন রেখে সময় নিয়ে তৈরি হলো। আকাশের রঙের কুর্তির সাদা সাদা প্যান্ট, সাদা ওড়না, পুরো একটা আকার যেন নিজের শরীরে জড়িয়ে নিয়েছে সে। রুম থেকে বের হতেই সুজলা মুখ বাঁকিয়ে বলল, এত রং ঢং করে কোথায় যাওয়া হচ্ছে? আজ যে ছুটির দিন, দুটো কাজ করলেও তো হয়। তা নয়, মহারানী গায়ে হাওয়া লাগাতে বের হচ্ছেন। আমার হয়েছে যত জ্বালা। রত্না সবজি কাটতে কাটতে বলল, কি কইলেন খালা? আপাই তো সব কাজ কাম করে, খালু আসলেই যে একটু ছুটি পায়। আপনি হুদাই আপাকে দুশ্মন সাজেন কেন? সুজলা গরম চোখে তাকালো, ধমক দিয়ে বলল, ছোট মুখে বড় কথা বলবি না, নিজের কাজ কর। আসছে সাফাই গাইতে। প্রিয়তা মুচকি হেসে ব্যাগ কাঁধে বেরিয়ে এলো। আজকের পরিবেশ ভীষণ সুন্দর, একদম তার মনের মতো। কিছুটা এগিয়ে যেতে দেখলো মোড়ে চায়ের দোকানে বসে 2 ঠোঁটের ভাঁজে সিগারেট গুজে আয়েশ করে ফুঁক দিচ্ছে আয়াজ। সুন্দর মোড়টা মুড়তেই বিরাস হয়ে গেল। চোখ কুচকে তাকালো আয়াজের পানে। আয়াজের সিগারেট খাওয়ার স্টাইলটা ভালো লাগলো প্রিয়তার। মানুষ বুঝি সিগারেটে এত সুন্দর করে টান দিতে পারে। আয়াজের নজর প্রিয়তার দিকে পড়তে সে দ্রুত হাতে সিগারেট ফেলে দিয়ে দাঁড়ালো। প্রিয়তার দিকে এগিয়ে আসতে প্রিয়তা প্রশ্ন ছুড়ল, তুমি নেশা করো? জাস্ট মাঝে সাঝে সিগারেট, এটাকে নেশা বলে না। প্রিয়তা নাক কুচো করলো। আয়াজের দিকে চোখ ছোট করে তাকিয়ে থমথমে গলায় বলল, 2 হাত দূরে সরে দাঁড়াও, ভীষণ বাজে গন্ধ। এসব ছাইপাশ খেয়ে আমার ত্রিসীমানায় আসার চেষ্টা করবে না। আয়াজ ছুড়ল না, বরং আরও 1 পা এগিয়ে দাঁড়ালো। প্রিয়তার দিকে কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে বলল। প্রিয়তা বড় চোখ করে তাকালো, কিছুটা অপ্রস্তুত হলো। নিজেকে শান্ত রেখে শক্ত কণ্ঠে বলল, তুমি দিন দিন বেশরম হচ্ছ আয়াজ। বহুদিন বাদে সকল ফ্রেন্ড একত্রিত হয়ে আনন্দে উল্লাসে মেতে উঠেছে। গ্র্যাজুয়েশন শেষে প্রায় সবাই এখন কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছে, কেউ বা সংসার সামলাচ্ছে। এত ব্যস্ততার মাঝে বন্ধুদের খোঁজে রাখা মুশকিল প্রায়। জমজমাট আড্ডা শেষে বাসায় ফেরার পালা এলো। প্রিয়তা ফুটপাত ধরে একা হাঁটতে লাগলো। আইসক্রিম খাবেন? প্রিয়তার এই কণ্ঠের মালিককে চিনতে কষ্ট হলো না।
সে পাশ না ফিরেই বলল। এখানে কি করছো আয়াজ? তোমাকে না আমার থেকে দূরে থাকতে বলছি? আয়াজ ঠোঁট বাঁকিয়ে হাসল, নির্লিপ্তভাবে বলল, আপনি যতবার দূরে যেতে বলবেন আমি তত স্টেপ আপনার কাছে এগিয়ে আসব। চাইলে ট্রাই করে দেখতে পারেন। প্রিয়তা কিছু বলল না। সে জানে আয়াজ যেটা বলেছে সেটাই করবে। হঠাৎ আয়াজ বলে উঠল, এখানেই দাঁড়ান, আমি আসছি। কোথাও যাবেন না প্লিজ। প্রিয়তা শুনল, চুপচাপ একই জায়গায় দাঁড়িয়ে রইল। আজ তার মন ভীষণ রকম ভালো। সে ভেবেছে আজ আয়াজের ছোট আবদারগুলো সে পূরণ করবে। কেমন হয় আয়াজকে চমকে দিলে? মিনিটখানেক বাদে দুটো আইসক্রিম হাতে আয়াজ এগিয়ে এলো। একটা প্রিয়তার দিকে এগিয়ে দিতেই প্রিয়তা মিষ্টি করে হাসলো। আয়াজের হাত থমকে গেল। মুগ্ধ হয়ে সে প্রিয়তার পানে চাইল। কাপা কণ্ঠে বলল, আপনি হাসবেন না প্রিয়, আমি তাহলে নিয়ম ভঙ্গ করে কোনো অন্যায় করে ফেলবো। প্রিয়তা দুপা দূরে সরে দাঁড়ালো। কথার প্রসঙ্গ পাল্টাতে বলল, ফ্রি আছো তুমি? আয়াজ যেন আবার চমকালো। আজ প্রিয়তা একের পর এক চমক দিয়ে চলছে। আজ মিষ্টি করে হাসলো, সুন্দর করে উত্তর দিল, আপনি বললে আমি সর্বদা ফ্রি। প্রিয়তা মাথা নাড়ালো, কিছু না বলে সামনের দিকে পা বাড়ালো। আয়াজ প্রিয়তার না বলা কথা বুঝে নিলে যেন। মুচকি হেসে সেও প্রিয়তার পাশাপাশি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে সুর ধরলো, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতে রাজি। বাসা ফেরার পুরো রাস্তাটা হেঁটেই এলো তারা। আয়াজ প্রিয়তাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিল। পুরো রাস্তায় তাদের কোনো কথা হয়নি, কিন্তু তবু এই সময়টুকু আয়াজের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। ছোটবেলা থেকে অযত্নে বড় হওয়া প্রিয়তা বড্ড ভালোবাসার কাঙাল। একটুখানি ভালোবাসা পেতে সে নিজের জীবন উৎসর্গ করতেও রাজি। সেখানে আয়াজের এই নিখুঁত ভালোবাসাকে সে কিভাবে পায়ে ঠেলে দিবে? কিন্তু তার যে ভয় হয়, ভীষণ হয়। এই সমাজে আর সমাজের মানুষের ভয়। তারা যে সম্পর্ককে স্বাভাবিকভাবে নিবে না। আর আয়াজের পরিবার, তারা কি কখনো প্রিয়তাকে মেনে নিবে? রাত আনুমানিক 2টার কাছাকাছি। তীব্র ঝাঁকুনিতে ঘুম আলগা হয়ে এলো প্রিয়তার। চোখ টেনে মেলে পরিস্থিতি বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল। বালিশের নিচে মোবাইল ফোন ভাইব্রেট হচ্ছে। বিরক্ত ভঙ্গিতে ফোন কানে ধরল। কোনোরূপ কথা ছাড়া গম্ভীর কণ্ঠে শুধালো, রাত বিরাতে কল করা ভীষণ রকম অযৌক্তিক কাজ। অন্যের ঘুমে ব্যাঘাত ঘটানো একরকম অভদ্রতা। আর কিছু বলতে নিলে তার পূর্বেই গম্ভীর পুরুষালী গলায় আওয়াজ বলে উঠল, আপনাকে দেখতে ইচ্ছে হচ্ছে, এই মুহূর্তে ছাদে আসবেন? টাইম অনলি 5 মিনিট, কুইক। কল কেটে গেল। ঘুমের ঘরে প্রিয়তা কিছু বুঝল না। কপাল কুঁচকে আবারও তলিয়ে গভীর ঘুমে। তার জীবনে এখন একমাত্র লক্ষ্য ঘুম। 5 মিনিট অতিক্রম হতেই মোবাইল বেজে উঠল। প্রিয়তা নড়ে চড়ে উঠল। এবার তার ঘুম কিছুটা হালকা হয়েছে। কল রিসিভ করতে আয়াজের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ছাদে আসুন, নয়তো আমি আপনার রুমে চলে আসবো ফর শিওর। প্রিয়তার ঘুম গেল উড়ে। হতভম্ব হয়ে উঠে বসলো। এই কোন রূপ প্রকাশ করতে শুরু করেছে ছেলেটা? প্রিয়তা চাপা কণ্ঠে বলল, তুমি পাগল আয়াজ? এখন কি ছাদে আসার সময়? আয়াজ সুন্দর নম্রভাবে জবাব দিল, অপেক্ষা করছি। ফোন কেটে গেল। প্রিয়তা থম মেরে বসে রইল কিছুক্ষণ। ছেলেটাকে আশকারা দিয়ে ভীষণ রকম ভুল করেছে সে। মোবাইল স্ক্রিনে সময় দেখে কন্যা জড়িয়ে চুপি সারে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। কাপা পায়ে ছাদে উঠতে একজোড়া হাত তাকে টেনে পাশে নিয়ে এলো। প্রিয়তা আটকে উঠল। চাঁদের আলোতে আয়াজের মুখ স্পষ্ট হতে প্রিয়তা স্বস্তি পেল। এত রাতে এসবের মানে কি আয়াজ? মিস করছিলাম। প্রিয়তা থামল। গভীর দৃষ্টিতে তাকালো আয়াজের পানে। চাঁদের আলোতে আয়াজের বুকটা ভীষণ কোমল পবিত্র লাগছে। প্রিয়তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আয়াজের চোখের পাপড়িগুলো বড় বড়। আচ্ছা, ছেলেদের চোখের পাপড়ি এত বড় সুন্দর হয়? আগে তো সে লক্ষ্য করেনি। আয়াজ চুপ করে প্রিয়তার কর্মকাণ্ড দেখতে লাগলো। মিটিমিটি হেসে সে আরও একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। প্রিয়তা চমকে উঠল। পিছিয়ে যেতে চেয়ে বাধা পেল। আয়াজ শক্ত বাঁধনে আটকে ফেলেছে তাকে। প্রচণ্ড গতিতে ছুটতে থাকা হৃৎপিণ্ড যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। পা দুটো বেইমানি করলো যেন। বিন্দুমাত্র স্থান দেখে নড়ল না। প্রিয়তা অনুভব করলো সে কাঁপছে। প্রচণ্ড গতিতে কাঁপুনি দিচ্ছে তার হাত পা। আয়াজ গভীর চোখে প্রিয়তার চোখে চাইল। আচানক তপ্ত ঠোঁট ছোঁয়ালো প্রিয়তার কপালে। প্রিয়তা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর আয়াজ সরে এলো। কোনো কথা ছাড়া ছাদের রেলিং টপকে নেমে গেল। প্রিয়তা চোখ কপালে নিয়ে তাকালো। দ্রুত পায়ে রেলিংয়ের কাছে আগাতেই দেখল 2 বিল্ডিংয়ের মাঝে ভারসাম্য রেখে খুব সহজেই নেমে গেছে আয়াজ। প্রিয়তা স্বস্তি পেল।
একটুর জন্য তার প্রাণ উড়ে গিয়েছিল। বাকি রাতটুকু প্রিয়তার নিদ্রাহীনতায় কাটলো। লজ্জা, রাগ, ভয়ের সংমিশ্রণে তৈরি অন্যরকম অনুভূতি অনুভব হচ্ছে তার। একটা অনিশ্চিত সম্পর্কের দিকে পা বাড়াচ্ছে সে। আদৌ কি এর কোনো ভবিষ্যৎ আছে? চোখ ভিজে উঠেছে তার। হারাতে হারাতে সব হারিয়ে ফেলেছে সে। আর কিছু সে হারাতে চায় না। প্রিয়তা 2 দিন ধরে ঘরের বাইরে যাচ্ছে না। স্কুল থেকে অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছে। হেডমাস্টার ভদ্রলোক ও প্রিয়তার মিথ্যা অসুস্থতার নাটকে সত্য ভেবে ব্যথিত হয়ে ছুটি মঞ্জুর করেছেন। স্নেহের কণ্ঠে শুধালেন, একটু ফল খাও, ঔষধে অনিয়ম করো না। তোমার এখন ইয়াং এইজ, খাওয়া দাওয়া নিয়মিত করা দরকার। আমি সুযোগ পেলে তোমায় এসে দেখে যাব। তুমি আমার মেয়ের মতো। আমি চাই তুমি দ্রুত সুস্থ হয়ে ফেরো। আর ছুটির ব্যাপারে একদম চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে রেস্ট নাও। প্রিয়তার মিথ্যে পটু না হলেও সে খুব সুন্দরভাবে তার অসুস্থতা রিপ্রেজেন্ট করেছে। নিজের এমন নিখুঁত অভিনয় নিজেই হতবাক হলো। কিন্তু ভদ্রলোকের জন্য খারাপ লাগলো। সে কতটা না স্নেহ নিয়ে প্রিয়তাকে আশ্বস্ত করলো। কিন্তু সে তো জানেই না তার মেয়ের মতো মেয়েটা তাকে কি দারুণ মিথ্যার জালে ফাঁসিয়েছে। ড্রয়ার থেকে ফোন বের করে অন করতেই একের পর এক টেক্সট, ভয়েস মেসেজ আসতে লাগলো। এই 2 দিন প্রিয়তার সকল প্রকার যোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখেছিল। প্রয়োজন ব্যতীত রুমের দরজাও মিনিটের জন্য খোলা রাখেনি সে। এক প্রকার বন্দি বানিয়ে নিয়েছে নিজেকে। এমনটা নয় সে ভীষণ মানসিক চাপে আছে। নিজেকে টাইম দেওয়ার নামে গন্ডারের মতো পড়ে পড়ে ঘুমিয়েছে। 2 দিনের টানা ব্রেকে তার মন মেজাজ বেশ ফুরফুরে। সকাল থেকে সুজলা নানা কথা বলে যাচ্ছে। মিনিটের জন্য তার মুখ বন্ধ হচ্ছে না। কিন্তু প্রিয়তার তাতে মাথা ব্যথা নেই। সে নিজের মতো করে খেয়ে দিয়ে রুমে চলে এসেছে। তাতে সুজলা আরও ক্ষিপ্ত হলো। হুঙ্কা ছেড়ে বলল, শরীরে তেল বেশি হয়েছে? আমার কথাকে দাম দিচ্ছিস না যে? কে বলেছে দাম দেয় না মামি? মাস শেষে 7,000 করে টাকা দেই, এটা কি যথেষ্ট না? কথাটা বলে প্রিয়তা রুমে চলে গেল। এদিকে সুজলা চিৎকার করেই চলেছে। রত্না মুখ টিপে হাসছে। আজ একদম তার মন মতো জবাব দিয়েছে প্রিয়তা। 1 মগ গরম কফি হাতে ছেলের রুমে ঢুকলেন শাকিলা। আয়াস তখন ল্যাপটপের স্ক্রিনে তাকে ভীষণ মনোযোগ দিয়ে অফিসের কিছু ফাইল দেখছে। কফির মগটা পাশে রেখে ছেলের পাশে বসলেন তিনি। পরম স্নেহে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বেশি চাপ পড়ে যাচ্ছে না বাবা? ক্লান্ত লাগছে তোমাকে? এত প্রেশার এখনই কেন নিতে গেলে? আয়াস শুকনো করে হাসল। ল্যাপটপ কোল থেকে নামিয়ে মায়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো গুটি মেরে শুয়ে পড়ল। ক্লান্ত কণ্ঠে বলল, মিস করছিলাম। এই সামান্য কাজ আমাকে দুর্বল করার ক্ষমতা রাখে না মা। তোমার বৌমার নীরব আঘাত আমাকে ভেঙে দিচ্ছে। তোমার উচিত বৌমাকে শাসন করা। তোমার একমাত্র ছেলেকে সেভাবে কষ্ট দিচ্ছে, এর শাস্তি কি হওয়া উচিত? শাকিলা বিস্ময় নিয়ে ছেলের দিকে চাইলেন। কোনো বৌমার কথা বলছে আয়াজ? সে তো কোনো বৌমাকে চেনে না। ছেলে কি তাদের না জানিয়ে বিয়ে করে নিল? শাকিলা গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুমি কি আমাদের না জানিয়ে বিয়ে করেছো? হুম, তাহলে বৌমাকে? যাকে আমি বিয়ে করব। তুমি কি মেয়ে ঠিক করে ফেলেছো? 4 বছর পূর্বে। তোমাদের সম্পর্কে এতদিনের আর আমাকে জানালে না? তার পর্যন্ত পৌঁছাতে আমাকে এক্ষুনি 1 সাগর পরিমাণ পথ পাড়ি দিতে হবে মা। খুব পাষাণ হৃদয়ের মানব এসে মা। এই দেখ আমি কতটা পড়ছি তার জন্য, কিন্তু আজ 2 দিন ধরে সে তার সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়েছে। বাচ্চাদের মতো করে একের পর এক অভিযোগ করে চলল আয়াজ। শাকিলা চুপ করে ছেলের অভিযোগ শুনল। আয়াজ ছোট থেকেই গম্ভীর। খোলামেলা ভাবে কথা বলে না সে কখনো। নিজের মাঝে সবটা লুকিয়ে রাখতে সে পছন্দ করে। আজ তার ছেলেটা কতটা কষ্ট পেয়ে তার সাথে সব শেয়ার করছে ভেবেই তীর চোখ ছলছল করে উঠল। মেয়েটাকে সামনে পেলে সে অবশ্যই এর জবাব চাইবে। শাকিলা সযত্নে ছেলের মাথায় হাত ছোঁয়ালো। প্রিয়তা আজ নীল রঙের একটা শাড়ি পরেছে, হাতে নীল রেশমি চুড়ি, খোপায় ফুটন্ত গন্ধরাজ ফুল, চোখ ভরা কাজল, আর লালে রাঙানো ঠোঁট। বাতাসের তালে তালে কানের ঝুমকো জোড়া তুলছে। কপালে দুপাশে নেমে আসা সরু চুলগুচ্ছ বারবার বাতাসে নিজের স্থান থেকে নড়ে যাচ্ছে। প্রিয়তা বিরক্ত হলেও খুব যত্ন নিয়ে তা গুছিয়ে নিচ্ছে। বাস স্টপে দাঁড়িয়ে বিরস মুখে আশেপাশে নজর বুলালো প্রিয়তা। তার এত যত্ন করে সাজা কি ব্যর্থ হলো? প্রিয়তার সুন্দর মুখটা মুহূর্তে মলিন হয়ে এলো। রাগ হলো ভীষণ। এই মুহূর্তে নিজের গালে কষি 2টো থাপ্পড় লাগাতে পারলে কিছুটা হলেও শান্তি লাগতো। নিজের থেকে ছোট কোনো ছেলের প্রেমে হাবুডাবু খেয়ে এরকম সেজেগুজে রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটেই তাকে শোভা পায় না। কিন্তু সেই 16 বছরের কিশোরের মতো প্রেমিকের জন্য অপেক্ষা করছে। বারবার ব্যস্ত চোখে প্রেমিককে খুঁজছে। এগুলো নেহাত বোকামি ছাড়া অন্য কিছুই নয়। আয়াজ এলো ঠিক 2 ঘন্টা পর।
এলোমেলো চুল, চোখের নিচে কালচে ছাপ আর অগোছালো পোশাকে আজকে দেখে প্রিয়তার বুকের ভেতর হাহাকার করে উঠল। এতক্ষণ জমিয়ে রাখা রাগটা যেন নিমিষে উধাও হয়ে গেল। আয়াজের দিকে এগিয়ে আসতে আয়াজ ব্যথাতুর কণ্ঠে শুধালো, আমায় কষ্টের মাঝে রেখে আপনার এই সাজ কার জন্য প্রিয়? সে কি আমার থেকেও বেশি ভালোবাসে আপনাকে? আয়াজের চোখ ছলছল করে উঠল। এই কঠিন ছেলেটার চোখে পানি দেখে প্রিয়তা চমকালো। পর মুহূর্তে ভীষণ ভালো লাগা কাজ করলো। এই অতীব সুদর্শন পুরুষটা যে কেবল তার উইল সে হাতে পেয়ে গিয়েছে। প্রিয়তা মুচকে হেসে জবাব দিল, এক বাচ্চা প্রেমিকের অপেক্ষায় ছিলাম। অলরেডি তিনি আমাকে 2 ঘন্টা অপেক্ষা করিয়েছে, আর এখন নিজেই কেঁদে বুক ভাসাচ্ছে। প্রিয়তা একটু থেমে আবারও বলল, এসব বাচ্চা সামলানো ভীষণ কষ্টের, বুঝলে? এখন না কেঁদে দেয় মানুষ কি ভাববে বলো তো? আয়াজ হেসে ফেলল প্রিয়তার কথা বলার ভঙ্গি দেখে। সাথে প্রিয়তাও হাসলো। আয়াজ হাসলে ডান গালে গভীর খাদের সৃষ্টি হয়, যা এই প্রথম প্রিয়তার নজরে এলো। সে মুগ্ধ হয়ে তার ছোট্ট প্রেমিককে দেখল। নিঃসন্দেহে ছেলেটা ভীষণ সুন্দর। আগে কেন নজরে এলো না? আপনার পাশে আমায় বড্ড বেমানান লাগছে প্রিয়। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে বলল আয়াজ। প্রিয়তা বিরোধিতা করলো। তোমায় উদাস প্রেমিকের মতো লাগছে আয়াজ। সুন্দরী প্রেমিকার পাশে উদাস প্রেমিকের কম্বিনেশন সব থেকে সুন্দর। বেমানান লাগার কোনো প্রশ্নই আসে না। আমি যতবার শাড়ি পরবো তুমি এমন অগোছালোভাবেই আমার পাশে হাঁটবে। আয়াজ মাথা নাড়িয়ে হাসলো। সূর্যের শুরু আলো প্রিয়তার মুখে পড়ল। চমৎকার লাগছে দেখতে। আয়াজ হাত দিয়ে আড়াল করলো সূক্ষ্ম সে রশ্মিকে। অভিযোগ করে বলল, আমি ছাড়া আপনাকে কেউ ছুলে আমার ভীষণ হিংসে হয় প্রিয়। সূর্যেরও জানা উচিত আপনি কেবল আমার। আপনাকে ছোঁয়ার সাহস দেখানো তার মোটেই উচিত নয়। প্রিয়তা খিলখিল করে হেসে উঠল। আজ মুক্ত হয়ে তা দেখল। প্রিয় সেই রূপ তার প্রথম দেখা। প্রিয়তাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেয় আগে কখনোই সে দেখেনি। ভালো লাগায় ছেয়ে গেল মন। প্রিয়তা বাড়ি ফিরল ঠিক সন্ধ্যার পরে। পুরোটা দিন সে আজ বাড়ির বাইরে কাটিয়েছে। ড্রয়িং রুমে বসে জাহিদ প্রিয়তার ফেরার অপেক্ষা করছিল। প্রিয়তা ড্রয়িং রুমে মামাকে দেখেও না দেখার মতো করে রুমে চলে যাচ্ছিল, কিন্তু বাধা দিল জাহিদ। গম্ভীর কণ্ঠে ডেকে বলল, এখানে এসে বসো, কথা আছে। প্রিয়তা বিরক্তি করলো না, চুপচাপ মামার দেখানো সোফায় বসলো। জাহিদ প্রিয়তার দিকে একবার তাকিয়ে বলল, কোথাও গিয়েছিলে? হুম। সারাদিন বাসায় ফেরেনি। তুমি এখন যথেষ্ট বোঝো। এভাবে সারাদিন বাসার বাইরে থাকা কি শোভা পায়? প্রিয়তা মাথা নিচু করে রইল, উত্তর দিল না। জাহিদ দীর্ঘশ্বাস ফেলল, পরপর বলল, তাহলে তোমার মামি আমাকে যা কিছু বলেছে সব সত্যি? তুমি সত্যি কারোর সাথে শুনছো না? প্রিয়তা এবারও কোনো কথা বলল না। তার ভীষণ অভিমান হলো। সে তো মাত্র আজ একদিন বাইরে ছিল। মামা কিভাবে মামির সব কথা বিশ্বাস করে নিল? প্রিয়তার নিস্তব্ধতা জাহিদের পছন্দ হলো না। তার মনে হলো অতি আদর দিয়ে প্রিয়তাকে সে চরম বেয়াদব বানিয়ে ফেলেছে। বাড়ির মেয়ে কাউকে না জানিয়ে সারাদিন ঘরের বাইরে থাকছে, এটা মানুষ জানলে কত কথা রটাবে। তিনি আবারও দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার যথেষ্ট বয়স হয়েছে। তোমার বয়সের মেয়েরা সংসার করে খাচ্ছে। তোমার আপত্তি থাকায় এতদিন আমি তোমায় কিছু বলিনি, কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে। আমি চাই খুব শীঘ্রই ভালো কোনো পাত্র দেখে তোমায় তার হাতে তুলে দিতে। আশা করি তোমার কোনো আপত্তি নেই। যদি থাকে? প্রিয়তার প্রশ্নে জাহিদ ভীষণ রকম বিরক্ত বোধ করল। কপাল কুঁচকে তিনি কঠিন কণ্ঠে বলল, এখনো তুমি বলতে চাইছো তোমার আপত্তি আছে? আমার ঘরেও একটা মেয়ে আছে, আমার একটা সংসার আছে, এটা ভুলে যেও না। আমি চাই না তোমাকে নিয়ে এ সংসারে আর কোনো ঝামেলা হোক। এখন সিদ্ধান্ত তোমার হাতে। কথাগুলো বলে জাহিদ কটকট করে হেঁটে চলে গেলেন। প্রিয়তার ঠায় বসে রইল। জাহিদের বলা কথাগুলো বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ মামাও তাকে বলতে চাইল সেই পরিবারের অশান্তির কারণ। প্রিয়তা উঠে দাঁড়ালো, টলমলে পায়ে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নিজেকে ভীষণ একা লাগছে। এলোমেলো অবস্থায় বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তাকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে। আর কত অবহেলা সইবে সে? এবারে কেউ তাকে মানুষ ভাবে না। তার যে একটা মন আছে সেটা সবাই ভুলেই বসেছে। প্রিয়তার জীবনে বন্ধুর সংখ্যা খুব সীমিত। এত বছর জীবনে হাতে গোনা কয়েকটা বন্ধু হয়েছে তার। অনেক খুঁজে নীরার নাম্বার বের করলো সে। ভার্সিটি জীবনে নীরাই ছিল তার সব থেকে ঘনিষ্ঠ, কিন্তু অনার্স শেষ করার পূর্বেই তার বিয়ে হয়ে যায়। পড়াশোনাটাও শেষ করা হলো না মেয়েটার। বিয়ে হতেই পরিবর্তন আসলো নীরার। সব মেয়েরাই বুঝি পরিবর্তন হয়। এতদিন বাদে কল দিতে একটু সংকোচ অনুভব হলেও
প্রয়োজনের খাতিরে বাধ্য হয়ে কল করতে হলো। তার উপর রাত যখন 10টার বেশি, এত রাতে কাউকে কল দিয়ে বিরক্ত করা মোটেই শোভনীয় কাজ নয়। প্রিয়তার ভীষণ অপছন্দের তালিকায় থাকা অন্যতম কাজ এটি। দুবার রিং হতে ওপাশ থেকে পুরুষ কণ্ঠ ভেসে এলো। প্রিয়তা আমতা আমতা করে বলল, জি, এটা নীরার নাম্বার। হ্যাঁ, কি চাই?